ফ্রেন্ডদের সাথে সে পিক আপলোড দিল। কি ব্যাপার, আমাকে বললো সে আমার সাথে পিক আপলোড দিবে আজকে, বাট অন্য ফ্রেন্ডদের সাথে দিল। যাই হোক, ভেতরে ভেতরে রাগ হয়েছিল, আমি আর ওকে কিছু বলিনি। তো এই রাগ থেকে ওর সাথে কথা হচ্ছে, আমি ওর সাথে খুব রাগ দেখিয়ে কথা বলতেছিলাম যে ও যাই জিজ্ঞেস করতেছিল, কিছু না, রাতে খাইছো, জানি না, মানে কথাগুলো এরকম ছিল। তো বললো যে কি হয়েছে, কিছু হয়নি, তো তুমি কি আমার উপর রাগ? না। তারপরে আজকে কি আমার কোনো বিহেভে কষ্ট পেয়েছো? জানি না। তো এরকম কথা বলতেছিলাম, তো এরকম কোশ্চেন করতেছিল, তো বাবার ফানি কোশ্চেন করতেছিল কিছু এরকম যে এরকম ছিল, তুমি কি আমার উপর পুরোটা ইমপ্রেস হয়ে গেছো? ধ্যাত, জানি না, এরকম কথা। তো কিছুক্ষণ পরে কি করলাম, আমি ওকে ব্লক দিয়ে দিলাম যে আর ভালো লাগতেছে না, আমার সাথে পিক আপলোড দেওয়ার কথা আমার সাথে দিল না, এরপরে আবার অন্য ফ্রেন্ডের সাথে পিক আপলোড দিয়ে আমার সাথে এভাবে কথা বলছিল। আমি ওকে ব্লক দিলাম, সারা রাত আর কথা হয়নি, ও আমাকে আর সারা রাতে কোনো কল দেয়নি। এরপর পরের দিন সকালবেলা আমাকে ফোন দিল, ঠিক ঘুম থেকে উঠেই ও আমাকে ফোন দিল। তো তারপরে ফোন দেওয়ার পর ধরতেছিলাম না, বারবার কেটে দিচ্ছিলাম। তো বারবার ফোন দিচ্ছিল, আমি বারবার কেটে দিচ্ছিলাম। তো এক সময় দেখে দুপুর 12টা, তখনও ফোন দিচ্ছিল, তারপর আমি ফোনটা ধরলাম। ধরার পরে বললাম যে কি হয়েছে? তো বলছে আচ্ছা ফোন ধরো না কেন? ইচ্ছে হয় নাই। ঘুম থেকে উঠছো? জানি না। তো বলছে ঘুম থেকে ওঠো নাই, তাহলে কথা বলতেছে কিভাবে, তুমি এটা জানো না? আমি বলছি তাও জানি না। তুমি আমার সাথে কোনো কারণে কি রাগ করছো? এফবিতে ব্লক দিছো কেন? আমি আর এফবি চালাবো না। মানে? আমি বলছি যে হ্যাঁ, আমি আইডি ডিঅ্যাক্টিভ করে দিছি, এটা আমি আর কখনো চালাবো না। তো বলছে দেখো, আইডি যদি তুমি ডিঅ্যাক্টিভ করো তাহলে হচ্ছে তোমার ছবি থাকবে না, আর এখানে তোমার ছবি আছে, তুমি যে আমাকে ব্লক দিছো এটা কিন্তু আমি বুঝতে পারতেছি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ব্লক দিছি, ভালো হয়েছে। তো বলছে কেন দিছো, প্লিজ ব্লকটা ছাড়ো। তো বললাম না, ছাড়বো না। এটা বলে আমি ফোনটা রেখে দিলাম। তো আবার ফোন দিচ্ছে, কন্টিনিউ ফোন দিচ্ছে। তো আমার খুব রাগ হয়েছিল, পরে কি করলাম, ফোনটা অফ করে রেখে দিলাম। ফোনটা অফ করে রাখার পর একা একাই ভাবতেছি যে ফোনটা অফ করলাম, ফোনটা যখন অন ছিল, ফোন না ধরতে পারলেও তো দেখতে পাচ্ছিলাম যে ও কতবার কল দিচ্ছে বা কয়টা মেসেজ করতেছে। ফোনটা অফ করে রাখছি, ভালো লাগতেছে না। 2 ঘন্টা পর আবার ঠিক ফোনটা অন করলাম। অন করার পর তারপর ওর মেসেজ, লাঞ্চ করছো, নাম্বারই মেসেজ, তখন লাঞ্চ করছো, আমি রিপ্লাই দিচ্ছি না। কিছুক্ষণ পর আবার ফোন, যে কি হয়েছে, রিপ্লাই দিচ্ছ না? আমি বললাম ভালো লাগতেছে না। তারপর অনেক রিকোয়েস্ট করলো, প্লিজ ব্লগটা ছাড়ো। তো আচ্ছা ঠিক আছে, আর রাগ করে থাকতে পারলাম না। সেরকম রাগ ভাঙাচ্ছে যে ব্লগটা ছাড়ো, আর হবে না। আচ্ছা যদিও আমি না জেনে ভুল করে থাকি, এর জন্য সরি। আচ্ছা ঠিক আছে, ব্লগ ছাড়লাম। ব্লগ ছাড়ার পর ও আবার রিকোয়েস্ট পাঠালো। রিকোয়েস্ট পাঠানোর পরে আমি আবার অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করে আবার কথা হচ্ছিল। তারপরে ও রাজবাড়িতে চলে যায়, মানে ওর গ্রামের বাড়ি রাজবাড়ি, ওখানেই থাকতো। তো ও রাজবাড়িতে চলে যায়। রাজবাড়িতে যাওয়ার পর আবার মানে আগের মতো ওরকম কন্টাক্ট হচ্ছিল না, ফেসবুকেই চ্যাটিং হতো, কথা খুবই কম হতো, চ্যাটিং এর মাধ্যমেই কথা হতো। তো এরপর থেকে খুবই কম কন্টাক্ট হতো, মানে কথা যখন হতো না আমি ওকে মিস করতাম। আমি ওকে বলতাম যে তুমি আমাকে ফোন দিচ্ছ না, এই কথাটা কখনো বলতাম না, যে বলতাম আমাকে ভুলে গেছো, এতটুকু বলতাম। তো বলতো কি যে না, ভুলিনি। আবারও কল দিত, ঠিক তখনই আমি দেখা যেত কি যে ফোনে কথা বলতে খুবই পছন্দ করতাম। ওর সাথে কথা না বললেও আদার্স ফ্রেন্ডের সাথে আমি খুবই ঘন্টা পর ঘন্টা কথা বলতাম। তো একদিন রাতে ও আমাকে ফোন দেয়। তো ফোন দিয়ে, ফোনটা 9টা বাজে ফোন দেয়, তখন আমি কথা বলতেছিলাম ফোনে ফ্রেন্ডের সাথে। তো ও ফোন দিয়ে ফোনটা ওয়েটিং পায়। ওয়েটিং পাওয়ার পর দেখতেছিলাম যে বারবার কল দিচ্ছে। তো আমিও ইচ্ছা করেই না কথা বলতেছিলাম, যে 10টা বেজে গেছে, তখন আমি ফোনটা রাখিনি, কথাই বলতেছিলাম। ও বারবার ফোন দিচ্ছিল, ঠিক 10টা পর্যন্ত টানাও আমাকে কল দেয়। তো তারপরে আমি ফ্রেন্ডের ফোনটা রেখে ওর ফোনটা ধরি। ধরার পর ও বলতেছে যে কি ব্যাপার, তুমি আমার ফোনটা দেখোনি, এতক্ষণ কার সাথে কথা বললাম? তো বললাম ফ্রেন্ডের সাথে কথা বললাম। তো বলে ফ্রেন্ডের সাথে এতক্ষণ কিসের কথা? তো আমি বললাম যে ফ্রেন্ডের সাথে আমার কথা থাকতে পারে না। তো বললো যে কিসের এত কথা, তোমরা মেয়েরা এত কিসের কথা বলো? তখন আমার গায়ে লাগলো, তোমরা মেয়েরা মানে তুমি কি আমার 10টা মেয়ের সাথে কম্পেয়ার করো নাকি? তো বললো যে না, আসলে দেখি তো অন্যান্য মেয়েদের ফ্রেন্ডের গার্লফ্রেন্ড আছে, মানে ওরকম মেয়েদের দিয়ে দেখা যেত কি কম্পেয়ার করলে, ওকে যখন আমি আবার বলতাম তো বলতো যে আসলে ফ্রেন্ডের গার্লফ্রেন্ড আছে, ওখান থেকে দেখি। তো তারপরে ওই দিন রাতে ও আমার সাথে মানে খুবই মেজাজ দেখায়, আমার ফোনটা ওয়েটিং। তো ও যখন মেজাজ দেখাতো বা এটা নিয়ে জেলাস ফিল করতো, তখন আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করতো, যে ওর ভেতর জেলাস কাজটা করতেছে, ও আমার উপর রাগ হচ্ছে, আর ওর রাগাতে আমার খুব ভালো লাগতো।
তো দেখা যেত কি ইচ্ছে করি না আমি ফোনটা আরো ওয়েটিং রাখতাম, ওর ভেতর যেন আরো রাগটা কাজ করে। তো তারপর ও মানে এমন যে ওয়েটিং পেলে আর দেখা যেত আমি ওকে একবার কল দিতাম বাট ও আমাকে বারবার কল দিত। তো আর এই জিনিসটা আমার ভাল লাগতো, আর যদি বারবার কল না দিত তখন খুবই মেজাজ গরম হতো, যেটা ওকে প্রকাশ করতাম না বাট অন্য দিক দিয়ে রাগ দেখাতাম যে আমার মেজাজ গরম বা এখন কথা বলো না, বাসায় ঝগড়া করছি, এটা বলে দেখা যেত ফেসবুকে চ্যাটিং এ আসলে ও নর্মালি কথা বলতো। নর্মালি কথা বললে তখন আমার খুব রাগ হতো যে আরে আমি ওকে অ্যাভয়েড করতেছি, এই রাগটা কি ওর ভেতর কাজ করতেছে না, তো ব্লক দিয়ে দিই, এরকম ব্লক দিতাম। তারপর সেই রাত গেল। তো যাওয়ার পরে আমাকে পরের দিন আবার সকালবেলা আমাদের কথা হচ্ছে। তো ও দেখা যেত ঘুম থেকে খুব আর্লি ঘুম থেকে উঠতো, সকাল 8টার মধ্যে তার ঘুম ভেঙে যেত। তো তারপর সে আমাকে পরের দিন সকালবেলা কল দিল, নর্মালি ও কথা বলতেছে, আমিও কথা বলতেছি, আবার রীতিমতোই কথা বলতেছি দুজনের সাথে। মানে রাতে যে আমি কার সাথে কথা বলছি এটাও ভুলে গেছে, বা ওর ফোন যে ওয়েটিং থাকে এটা আমিও ভুলে গেছি। দেখা যেত যে ও আমাকে ফোন দিলে আমারও ঘন্টা পর ঘন্টা ওয়েটিং থাকতো, আর ওরও ঘন্টা পর ঘন্টা ওয়েটিং থাকতো। তো দুজনের মধ্যে জেলাস কাজটা করলেও আমরা ওরকম প্রকাশ করতাম না কখনোই, বা আর ও আমাকে খুব ফ্রিডম দিত আর আমি ওকে ফ্রিডম দিতাম। তারপর ফ্রেন্ড হিসেবে ও আমাকে খুবই টেক কেয়ার করতো, আমিও টেক কেয়ার করতাম। এরকম ভালো কিছু হলে ওকে ভালো কিছু সাজেশন করতাম, খারাপ কিছু দেখলে আমি ওকে বাধা দিতাম যে না এই কাজটা করো না। তো এরকমই আমাদের দিন যাচ্ছিল, আমার ফোন ওয়েটিং থাকতো, ওটা ওয়েটিং থাকতো, ও আমাকে বারবার কল দিত, আমিও ওকে একবার দুবার কল দিতাম, এরকম যাচ্ছিল। ও রাজবাড়িতে ছিল। তো তারপর ঈদ চলে আসলো। তো ঈদ আসার পর ওর সাথে আমার ফেসবুকে চ্যাটিং হচ্ছিল। তো আমাকে বললো যে তুমি কি শপিং করছো? তো আমি বললাম যে না, চ্যাটিং। তখন ও রাজবাড়িতে ছিল, ফ্রেন্ড নিয়ে ব্যস্ত ছিল, ও আমাকে তেমন ফোন দিত না। আর জুন ঈদ মেবি তার 2-3 মাস পর হয়েছিল, এর মাঝখানে ওর সাথে আমার আর কোনো দেখা হয়নি। তো ও আমাকে হঠাৎ করে একটা ছবি পাঠালো পাঞ্জাবি। তো বলছে আচ্ছা এই পাঞ্জাবি কালারটা কেমন? তো অরেঞ্জ কালার ছিল, আমার ভালো লাগছে না, কি একটা খ্যাত কালার, তোমাকে এমন কালার পরলে কেমন লাগবে, মনে হবে যে দূর থেকে লাইট জ্বলতেছে, এরকম লাগবে, তুমি পাঞ্জাবিটা কিনো না। তো বললো যে না আসলে এটা অনলাইনে দেখলাম, আমার ভাল লাগছে। তো বললাম না, তারপর আমি ওকে কিছু পাঞ্জাবি পাঠাই। তো বললো আচ্ছা ঠিক আছে, আসলে আমি তো আমার শপিং করি না, ওর আম্মু আবার ঢাকাতে থাকে, তো সে বলতেছে যে আম্মু ঢাকা থেকে শপিং করে দেবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তাকে বললো যে কালার না অন্য কোনো কালার কিনতে। তো বললো আচ্ছা ঠিক আছে। তো এটা বলার পরে সে এরকমই চ্যাটিং হচ্ছিল, ফোনে কথা হতো না ঈদ পর্যন্ত, এরকমই চ্যাটিং হচ্ছিল, আমার ফোনও ওয়েটিং বা ওর ফোনও ওয়েটিং থাকে, তখন আমাদের কন্ট্যাক্টটা খুবই কম। তো ঈদ গেল, ঈদে ওকে আমি উইশ করলাম, ও আমাকে উইশ করলো। তো ঈদের দিন দুপুরবেলা, এটা 2016-র ঈদ, ঈদের দিন দুপুরবেলা ওর সাথে আমার একটু ফোনে কথা হয়। তো ও হচ্ছে ফ্রেন্ডের সাথে বাহিরে ছিল, আর আমি হচ্ছিল আমার বাসায় সবাই আসছিল, আমার বাসায় আসে সবাই। তো আমি আপু এরা সবাই আমরা ঘুমাই তখন। তো ঘুমাচ্ছিলাম, ঈদের দুপুরটা ওরকমই কাটে, ঘুমাই, ওর সাথে একটু কথা বলি, ও ফোনটা রেখে দেয়। তারপর বিকাল বেলা কোথাও যাওয়া হয়নি, জাস্ট এমনি ছাদে উঠি, ছাদে উঠে কিছু ছবি তুলি। তো আমাকে আবার সন্ধ্যাবেলা ওর সাথেই ফেসবুকে চ্যাটিং হচ্ছে। তো বলছে কি ব্যাপার, সারাদিন কি করলা, ঈদে কোথায় কোথায় গেলা? তো বললাম আসলে ওরকম কোথাও যাইনি, ঈদের ড্রেসও পরা হয়নি। তো বলতেছে ও আচ্ছা তাই? বললাম হ্যাঁ তাই। তো এটা বলার পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে, তো ছাদে উঠছে এটা বলি, বলছে ছাদে উঠছে, আচ্ছা পিক তুলো না? বললাম হ্যাঁ তুলছি, আপুর সাথে তুলছি। তো বলছে আচ্ছা ঠিক আছে, পিকগুলো একটু পাঠাও আমি দেখি। মানে এই হচ্ছে ও যে আমার কাছে ছবি চায় এই তখন থেকেই, যে একটু পিক পাঠাও আমি দেখি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে পাঠাচ্ছি। তবে আমি 2-3টা সেলফি পাঠাই। তো ওর দেখা যেত কি যে একটা ছবি পাঠালে আরো দাও, এই জিনিসটা খুবই বিরক্তকর ছিল, যে একটা পাঠাতাম আরো দাও। এরপর ঈদের ছবিগুলো 2টা পাঠালাম, আরো দাও, আরেকটা পাঠালাম, আর নাই। খুবই রাগ হচ্ছিল যে আরে ছেলেটা কেমন, একটা ছবি পাঠালাম এরপর আরো ছবি চাচ্ছে। তো এরপর বলছে আর নাই। তো বলতেছে আর নাই, আর তুলো নাই? তো বললাম যে না। তারপর ওই কি করলো, ওর কিছু ছবি ইচ্ছে করে আমাকে পাঠালো। তো পাঠানোর পরে বললাম যে হ্যাঁ সুন্দর, ওই তো ব্ল্যাক কালার একটা পাঞ্জাবি নিয়েছিল। তো আমি বললাম যে হ্যাঁ পাঞ্জাবিটাও সুন্দর হয়েছে, এটা তোমার ঈদের পাঞ্জাবি? বললো হ্যাঁ আম্মু কিনে নিয়ে আসছে, রাজবাড়িতে ও ঈদ করে, আম্মু কিনে নিয়ে আসছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে।
তো তখন এরপরে ফোনেও কথা কম হতো। তো আমাদের মাঝে ওই ফ্রেন্ডশিপটা ওই ফ্রেন্ডের মধ্যে দেখা যায় যে ফ্রেন্ডরা খুবই অল্প কথা বলে, তো আমরা ওরকম অল্প কথা বলতাম, অনলাইন আসলে মেসেজ, তারপরে এরকমই কথা হতো। তারপরে ওকে আমি বলতাম যে তুমি ঢাকাতে আসবা কবে, তো বলতো যে হ্যাঁ আসবো, সময় হলে আসবো। তো এই তো তো এরপর যখন ঈদটা শেষ হলো, তো আমরা এখন বলতে চাচ্ছি যে আমরা রিলেশনটা কিভাবে স্টার্ট করলাম। তো ঈদের পরপরই আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম। তখনও করা হয়নি, জাস্ট ফাইনাল সেমিস্টারটা বাদ ছিল। তো যেহেতু আমি তখন রাজবাড়িতে স্টাডি করি, তো টেন্ডেন্সি ছিল এটাই যে এখান থেকে ডিপ্লোমাটা কমপ্লিট করে বিএসসিটা আমি ঢাকাতে করব। তো তখন যেহেতু স্টাডিটা চলছে রানিং, তো এর মধ্যে ফাইনাল পরীক্ষার আগে তো আমি ভাবলাম যে যেহেতু অনেক আগেই দেখা হলো, তো অনেকদিন দেখা হয় না, আর আমার ফ্যামিলি মেম্বার হলো ঢাকাতে থাকে, ওইখানে নানুর বাসা ছিল রাজবাড়িতে। পরে আম্মা অনেক মিস করতেছিল, পরে আমি ঢাকাতে চলে আসলাম। তো চলে আসার পরে দেন ওকে বললাম যে তাহলে একটা কাজ করি, আমরা আবার মিট করি। পরে ও বলছে যে আচ্ছা ঠিক আছে মিট করবো, তাহলে কোথায় করা যায়। তো আমি বললাম যে তাহলে তুমি বলো কোথায়। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে মিট আমরা করবো বসুন্ধরাতে করি, আমরা চলো একটা মুভি বের হইছে আয়নাবাজি, ওইটা দেখে আসি। তো আমি বললাম মুভিটা দেখছো, আমি বলে না মুভিটা দেখা হয়নি। তো বলতেছে আচ্ছা ঠিক আছে চলো তাহলে ওইখান থেকে গিয়ে আয়নাবাজি মুভিটা দেখি। তো এটা ছিল শনিবার, পরবর্তীতে গেলাম। তো দুইজন বসুন্ধরাতে গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে মুভি দেখলাম। তো মুভি দেখা বসুন্ধরাতে আমার বলতেছে আচ্ছা এর আগের বার যখন আমরা মিট করছি তখন আমি তোমাকে খাবার খাওয়াতে পারিনি, তো তুমি কি খাবে বলো, তোমার পছন্দ মতো আমি খাবার অর্ডার করব। তো বললাম যে আমি কিছু খাবো না, আমার তো কোল্ড কফি অনেক ফেভারিট, তো কোল্ড কফি খাবো। তো বলছে জাস্ট কোল্ড কফি আর কিছু না, বললাম না আর কিছুই খাবো না আমি। তো বললো আচ্ছা ঠিক আছে, ও কোল্ড কফি অর্ডার দিল, আর ওর হচ্ছে আর কি চিকেন অনেক ফেভারিট, ও চিকেন অর্ডার করলাম, আমি কোল্ড কফি খেলাম, ও চিকেন খেলো। তখন ওই যে আয়নাবাজি মুভিটা বের হয়েছিল, তো বলতেছে আমি বলছি চলো আয়নাবাজি মুভিটা দেখি, আমি এর আগে দেখছি, তোমার সাথে সেকেন্ড টাইম দেখবো, তুমি তো দেখোনি। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে চলো, আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে আমরা 12টার যে শোটা হয় 12টা বাজে আমরা আয়নাবাজি মুভি দেখতে ঢুকি। তো আমরা গিয়ে বসি আর কি, তখন পপকর্ন টপকর্ন ওরকম আমরা কিছুই নেইনি, গিয়ে বসি। তো বসার পরে ও আমাকে রেখে বললো আচ্ছা ঠিক আছে আমি একটু ওয়াশরুম থেকে আসি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও। তো ও যে ওয়াশরুমের কথা বলে আসছে ওর আর খবর নেই, আমি একা একা বসে মুভি দেখছিলাম, একা একা মুভি দেখতে বোরিং লাগতেছিল। আমি ওকে ফোন দিচ্ছি, ফোনটাও পিক করে না। তো ভাবতেছিলাম আচ্ছা তো ওকে আমাকে রেখে চলে গেল, আমার ফোনটা ধরতেছে না কেন, আমাকে রেখে চলে গেল, ভয় পাচ্ছিলাম, বারবার ফোন দিচ্ছিলাম। আবার তখনও আমাদের রিলেশনটা ওরকম ছিল না, ফ্রেন্ডশিপ ছিল। মানে আমি বুঝতাম যে ওর প্রতি আমার একটা ফিলিংস কাজ করতেছে, এটা ও বুঝতো, ও প্রকাশ করতো না, কিন্তু আসলে কেউ কাউকে বলার সাহসটা পাইতাম না যে আসলে ও কি ভাববে। বা দেখা গেল আমি ওকে প্রপোজ করলাম, যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেল, এতদিন লং টাইম একটা ফ্রেন্ডশিপ। তো যখন আমি ওকে বলে যখন বের হলাম, আসলে ওইটা ছিল জাস্ট একটা বাহানা। আমি ওর জন্য পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস আনতে গেছিলাম, কজ যেখানে অনেক বড় সিরিয়াল ছিল, অনেক লম্বা একটা সিরিয়াল ছিল, যার কারণে সিরিয়ালে দাঁড়িয়ে আসতে অনেক লেট হয়েছিল। কিন্তু আমি তো ওকে বলেছি যে আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি, তো হয়তোবা ও অনেক কিছু চিন্তা ভাবনা করে নিল। তো পরবর্তীতে যখন আমি ভিতরে এন্ট্রি নিলাম, দেখলাম অলরেডি ও মুভি দেখতেছে। যাওয়ার পরে বসলাম, পরে বসার পরে এখন আমাকে বলতেছে যে এত লেট হলো কেন। পরে আমি বললাম যে আসলে লেট বলতে কিছুই না, জাস্ট এগুলো আনতে দেরি হচ্ছিল। তারপরে পপকর্ন খাচ্ছিলাম, ওর সাথে দুষ্টামি করতে। আমাদের পাশে যে সিটটা ছিল সেখানে একটা আন্টি বসেছিল, আর ওর পাশে যে সিটটা ছিল ওখানে একটা ভাইয়া বসেছিল। তো আমরা ফ্রেন্ড হিসেবে এতই কথা বলতেছিলাম যে মানে যারা পাশে মুভি দেখছিল তাদের ডিস্টার্ব হচ্ছিল। তখন আমরা অনেকটা ইজি ফিল করতাম, এর আগে একবার দেখা হয়েছে, তারপর অনেকদিন কথা হয়েছে, ইজি ফিল করছি, তখন মানে অনেক কথা বলতেছিলাম। তো তারপর একসময় হলো কি পপকর্ন নিয়ে দুষ্টামি করতেছি, একটা পপকর্ন ছিটে গিয়ে আমার পাশে যে আন্টি ছিল ওনার মুখের উপর পড়লো। তো তারপর সে তো আমাদের দিকে তাকালো, আমি আবার ওর দিকে তাকালাম। ও আমাকে জিজ্ঞেস করলো কিরে কই তুই। আমি ওর সামনে ফোনটা রিসিভ করে আমি বললাম যে হ্যাঁ আমি তো আছি, আমি এরকম আয়নাবাজি মুভি দেখতে আসছি, আছি। তো বলতেছে যে কার সাথে। তো আমি বললাম এই তো একটা ভাইয়ার সাথে। তো ও পাশ থেকে বলতেছে খুব রেগে, আমি তোমার ভাই হই। তো
আসলে না ও তো ফ্রেন্ড, আমি কিভাবে বলি, আমি তোকে বলে আসিনি, আসলে তো আমার ক্লোজ একটা ফ্রেন্ড, ওকে মিথ্যে বললে ও রাগ করবে, তো থাক বলছি। ও তখন খুব রাগ করে, রাগ করবো আবার কি করবো, আমি না আবার পপকর্ন দেখা যাচ্ছে ওর ফেসে মারতেছি, এরকম দুষ্টামি করতেছি। তারপরে আয়নাবাজি মুভি দেখতেছিলাম, তো যখন ওই যে আয়নাবাজি মুভির একটা গান আছে না, ধীরে ধীরে যাওয়ার সময়, ওই গানটা যখন প্লে হচ্ছিল, তো হাত দেওয়া ছিল, ও হুট করে কি করলো, মানে আমার হাতটা খুব জোরে ধরলো। তো আমি বললাম হাত, মানে আমিও খুব আনিজি, আমি ওর দিকে তাকালে না হাতটা মুচড়িয়ে আনার চেষ্টা করলাম, তো ও ছাড়লো না, আরো খুবই টাইট করে ধরলো, জাস্ট হাতের এখানটা, মানে হাতের পাতা যেটা ওখানটায় ধরলো। তো তারপরে বললাম যে ছাড়ো, মানুষ আছে। তো বললো এগুলো কি, এগুলো তো সেই আগের দিনের মুভির কথা, যে ছাড়ো মানুষ আছে। তো তারপরে বলছে মুভি দেখো, তো আমিও চুপচাপ মুভি দেখতেছি, ও চুপচাপ মুভি দেখতেছে, আমার হাতটা ধরাই, আর ওর হাত কাঁপতেছিল। তো আমি আর কিছু বলিনি, তারপর দুজন বসে মুভি দেখলাম, মুভি শেষ হলো, দুজন বের হলাম, বের হয়ে দুজন আবার সেলফি তুললাম, সেলফি তুলে তো বললাম যে আসলে আমার তো বাসায় যেতে হবে, আর থাকতে পারবো না। তো বলছে প্লিজ আর একটু থাকো না। বললাম না আর থাকতে পারবো না, এবার আমার বাসায় যেতে হবে। তো বলতেছে যে আচ্ছা চলো, কিসে যাবা? তো বললাম কিসে যাব, আমি বাসে চলতে পারি না। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সিএনজি করে যাই। বললাম রিক্সা হলে আরো ভালো হয়। তো বলছে এত দূর রিক্সা, না সিএনজি নেই। তো বললাম আচ্ছা ঠিক আছে নাও। তো সিএনজি নিল, তো সিএনজির মধ্যে ও আবার হাত ধরলো। তো হাত ধরার পর বললাম যে এখানে কেন ধরলো, তখন না গানের জন্য ধরছো, এখানে কেন ধরলো? তো বলতেছে যে আসলে একটা কথা বলবো। বললাম যে আচ্ছা বলো, যে আমি যেটা ফিল করি তুমি কি সেটা ফিল করো? তো আমি কিছুটা লজ্জা পেয়ে ওর ফেসের দিকে আর তাকাইনি, ইভেন কখনই ওর চোখে চোখ রেখে কথা হয়নি, ওর সাথে দুষ্টামি করছি, মজা করছি, বাট কখনই ওর চোখের দিকে আমি তাকাইনি। তো বললাম তুমি কি ফিল করো, আমরা তো ফ্রেন্ড, আমি এটাই ফিল করি। বলতেছে না এর থেকে একটু বেশি। এর থেকে একটু বেশি কি? তো বলতেছে যে আমি তোমাকে পছন্দ করি। হ্যাঁ ফ্রেন্ড হিসেবে তো আমিও তোমাকে অনেক পছন্দ করি। সে না এই পছন্দ সেই পছন্দ না, এটা কোন পছন্দ? সে যে উফ তুমি কি ছোট, তোমাকে বুঝাতে হয়? বললাম হ্যাঁ আমি অবুঝ, তুমি বুঝাও। সিএনজির মধ্যে আমরা এরকম কথাবার্তা বলতেছি। তো তারপরে মানে যখন আমরা জ্যামে ছিলাম, তখন একটা ছেলে বেলুন নিয়ে যাচ্ছিল, ওই যে পাইপের মাথায় বেলুন থাকে। তো বললাম আমাকে একটা বেলুন কিনে দাও। ও সিএনজি থামিয়ে বেলুন কিনলো, বেলুন কিনে আমাকে দিল। তো ওটা নিয়ে বসে আছি। তো তারপরে ও আবার শুরু করলো যে আচ্ছা যা বলতেছিলাম। তো বললাম আচ্ছা কি বলতেছিলাম বলো। তো বলতেছে যে ওই যে আমি তোমাকে পছন্দ করি ফ্রেন্ডের থেকে একটু বেশি। তো আমি বললাম যে হ্যাঁ আমিও তোমাকে ওরকম পছন্দ করি, আবার সেম অ্যান্সার। ও একটু রেগে যাচ্ছিল যে ওরকম না। বললাম যে দেখো আসলে আমি আমার ফ্যামিলিকে কখনো ওরকম কষ্ট দিব না, তো আমি তোমাকে বলতে পারবো না যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তবে আমি বললাম যে দেখো কি হয়, এরপরেরটা পরে দেখা যাবে, ভাগ্যে যদি থাকে অবশ্যই আমি তোমার হব বা আমি তোমাকে ভালোবাসবো। আর আমি এখন তোমাকে কিছু বলবো না, আমি যাকে ভালোবাসবো তাকে ভালোবাসার মতো করে আমি ভালোবাসবো, আর তাকে যেন কখনো না হারাই এরকম করে আমি তাকে ভালোবাসবো। তো বললো তাহলে তোমার অ্যান্সারটা কি বলে যাও। তো আমি বললাম যে অ্যান্সারটা পরে দেবো, এখন পরে দেবো, তুমি ভাবো। তো সিএনজি বলতে বলতে সিএনজি আমার বাসার সামনে চলে আসে। তখন হচ্ছে ও আমার বাসার সামনে দিয়ে যায়, বাসার সামনে চলে আসে। তো আমি সিএনজি থেকে নেমে বাসায় যাই। বাসায় গিয়ে ওর সাথে ফোনে কথা বলি। তো তখনও সেম, মন তুমি কিন্তু আমার অ্যান্সারটা দিলা না। আমি বললাম কিসের অ্যান্সার? তো বলতেছে যে এই যে আমি তোমাকে ভালোবাসি। তখন ফাইনালি কথাটা বলে ফেললো, আমি তোমাকে ভালোবাসি। তো আমি বললাম যে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো, ঠিক আছে, তো আমি তোমাকে কিভাবে বলবো, আসলে আমি তো আমার ফ্যামিলির বিপরীতে কখনো যাব না। আমি তোমাকে বললাম যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা না ধরো আমি তোমাকে ভালোবেসেই ফেলছি, তো আমি তোমাকে ওরকম কনফিডেন্স নিয়ে বলবো না, কজ তোমাকে যদি পরে কষ্ট দিতে হয় দেখা যাবে তার থেকে দ্বিগুণ কষ্ট আমি পাবো, আর যে কষ্টটা আমি চাচ্ছি না। তো বললো যে না এরকম কিছুই হবে না, দেখো আল্লাহ আমাদের সাথে থাকবে, তুমি যদি চাও সবই পসিবল। তো এরকম একটা সপ্তাহ আমরা ওরকম কথা বলি। তো আবার আসে বৃহস্পতিবার রাত আসে, বৃহস্পতিবার রাত্রে
ও বলতেছে আচ্ছা মিট করবা, বলতেছে যে আবার মিট, বলতেছে হ্যাঁ মিট করবা। কিন্তু অলরেডি কিন্তু আমরা শনিবারে মিট করে আসছি, তো মিট করে আসার পরে দেন বৃহস্পতিবারে ওকে আবার নক করি যে আচ্ছা চলো আমরা আবার মিট করি। কিন্তু ওর কাছ থেকে কিন্তু আমি বুঝতে পারছি যে আসলে আমার ওর উপরে যতটুকু ফিলিংস কাজ করতেছে আমার ক্ষেত্রেও কিন্তু সেম। কিন্তু আসলে ও চাচ্ছে না যে আমরা দেখা গেল রিলেশনটা অনেক গভীরে গেল, বা আমরা জাস্ট যে টাইম পাস বা ফ্লার্টিং এরকম কিছুই না। তার মানে দুইজনই সিরিয়াস ছিলাম যে ফিউচার নিয়ে একটা প্ল্যানিং ছিল, তো ওরকমই আগাইতে চাচ্ছিলাম। তো পরবর্তীতে এখন ওই বিষয়ে যদি ওকে বলি, দেখা যাবে হয়তোবা কয়েকদিন ধরে দেখা, পরিচয়টা হয়তোবা অনেক আগে, কিন্তু দেখা গেল ও এটা ওইভাবে বিলিভ করবে না। এই কারণে হয়তোবা আমি ওইভাবে ওকে প্রপোজ করতে পারতেছি না, আবার সেক্ষেত্রে ও আমাকে বলতে পারতেছে না। তো পরবর্তীতে এখন বৃহস্পতিবার আমি ওকে বললাম যে তাহলে চলো আমরা শনিবারে আবার মিট করি, যেহেতু আমরা লাস্ট শনিবারে মিট করলাম। তো পরবর্তীতে বললো আচ্ছা ঠিক আছে। তো এখন ও বলতেছে যে আমার অনেক দিনের ইচ্ছা যে আমরা ফটোশুট করব। তো আমি বললাম যে ফটোশুট করবা, তাহলে সেই ক্ষেত্রে এখন তো বলতেছে আচ্ছা তুমি আমি তো অনেক ক্লোজ ফ্রেন্ড, আর সেক্ষেত্রে ধরো তুমি আমাকে লাভ করো, তো তুমি আমাকে লাভ করো, আমি তোমাকে লাভ করি কি না করি এটার অ্যান্সার হয়তো বা তুমি পরে পাবা, বা আমার বিহেভে তুমি বুঝা যাবা, আমি তোমাকে মুখে কিছু বলতে পারবো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে কি। তো আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম সোহান, তো অনেক ভালো ফটোশুট করে। তো পরবর্তীতে ওকে বললাম যে এরকম বন্ধু, তো মুনকে নিয়ে তো ফটোশুট করব, তো সেই ক্ষেত্রে যদি তোমার টাইম হয় তাহলে আমাদেরকে একটু সময় দিও। তো নর্মালি রাজি হয়ে গেল, বলে আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে যখন আমরা ডেট ফিক্সড করলাম শনিবারে, তো শনিবারে মুনকে নিয়ে আমি চলে গেলাম ধানমন্ডিতে। ওইখানে আমার একটা ফ্রেন্ড আছে মাহবুব নাম, ওকে ফোন দিলাম, ও বললো দোস্ত আমি তো একটু ব্যস্ত ক্লাসে আছি, আমি এখন আসতে পারবো না। পরে সোহানকে কল দিলাম, পরে সোহান আসলো, দেন ওইখানে মোটামুটি আমাদের অনেকগুলো ফটোশুট করলো। পরে আমি এখন বাসায় এসে ওকে বলতেছি আচ্ছা ওখানে কাহিনী আছে। ছবি তোলার সময় মানে দেখা যায় ওখানে যে বেলুন ফুটায় না গান দিয়ে, তো যখন আমি বেলুন ফুটাতে পারতাম না, ও মানে ওটাকে আমাকে হেল্প করছিল বেলুন ফুটাতে পিছন দিক দিয়ে ধরে। তো তখন সোহান ভাইয়া কিছু ফটো ক্যাপচার করে, তারপরে হচ্ছে ধানমন্ডি লেকে ওখানে আমরা কিছু ছবি তুলি। তো দেখা যায় কি ছবি তুলতে তুলতে একটা সময় যে কিছু ক্লোজ পিক হয়ে যায়। তো পরবর্তীতে আমরা ওই যে সীমান্ত স্কোয়ারে খাচ্ছি, তো আমি বলছি আচ্ছা ভাই আমি পিক গুলো দেখবো। তো দেখছিলাম, তো এর মধ্যে দেখলাম কিছু ক্লোজ পিক। আচ্ছা এই পিক গুলো দিয়ে যদি ও আমাকে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে, আমি তখন বুঝে গেছিলাম যে ও আমাকে ভালোবাসে। তারপরও যদি আমাকে ব্ল্যাকমেইল করে, এটা বোঝার পর আমি পিক গুলো ডিলিট করে দিই, যে ক্লোজ পিক ছিল ওগুলো ডিলিট করে দেই। দেওয়ার পর আমি আবার ক্যামেরাটা ব্যাক দিয়ে দিই। তো তারপরে ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে ওকে আমি বলি আচ্ছা পিক গুলো দেখছো? বলে হ্যাঁ দেখছি। তো আমি বললাম কিছু কি মিসিং ছিল? বলে না তো কিছু মিসিং ছিল না। তো বললাম আমি তো কিছু পিক ডিলিট করে দিছি। বলে ও আচ্ছা আচ্ছা তাই, তুমি পিক ডিলিট করে দিছো, আমি ভাবতেছিলাম পিক গুলো গেল কই, তোমাকে কিভাবে বলবো, তুমি না রাগ করো। তো বললাম যে না আসলে বেশি ক্লোজ পিক হয়ে গেছিল। ও তখন রাগ করে। ও রাগ করা দেখে আমারও খুবই রাগ হয়, আর বিনা কারণেই আমি ওকে আবার ফেসবুক থেকে আমি ব্লক মেরে দিই। ওকে আবার ব্লক মারি তখন ঠিক ওই টাইমে। তো ব্লক মারার পরে ও ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করে যে প্লিজ ব্লগটা ছাড়ো, কান্নাকাটি করে। ওর কান্নাকাটি দেখে আমি অনেকটাই ইমপ্রেস হয়ে যাই। আগেও ওর কান্না কখনো আমি সহ্য করতে পারিনি, তো ওর কান্নাটা আমি সহ্য করতে পারিনি। আমি ওকে ব্লগটা ছাড়ার পরে ও আবার রিকোয়েস্ট পাঠায়, অ্যাড হই। তখন আমি মানে একা একাই ভাবছিলাম যে কি করব, ছেলেটা এত ভালো, আসলে এটা কি আমি সামনে আগানোটা ঠিক হবে? তারপর এটা ভাবা পরে ওকে আমি আবার ফোন দিই। সাথে সাথে ফোন দেওয়ার পরে আমি ওকে বলছি যে আচ্ছা আমরা শুনবো গল্পের বাকি অংশ, তার আগে আমরা একটু সালমান কিছু এসএমএস করে চলো ছোট্ট বিরতি দিচ্ছি। বেশ কিছু বন্ধু দেখতে পাচ্ছি যে আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছে, যেমনটি আছেন নতুন বাজার থেকে মঞ্জুরুল আছেন। উনি বলেছেন যে আমি অনেক মিস করছি তোমাকে, আই লাভ ইউ আয়েশা। অলরাইট, আমাদের এবং আমাদের সাথে আরো বেশ কিছু বন্ধু আছেন, যেমন আছেন আমাদের সাথে ফারা আছেন, বললো যে আমি আমার লাভ স্টোরির সলিউশন চাই, একটা সলিউশন চাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে যাচ্ছে, আমাকে কিছু টিপস দেন যেন ও আমার কাছে চলে আসে প্লিজ। নেক্সট আমার স্টোরি অ্যান্ড আমার আচ্ছা যে ওনার বয়ফ্রেন্ড ওনাকে ছেড়ে চলে যাচ্ছে, উনি কিছু টিপস চাচ্ছেন পুরো।
সাদমান ভালোবাসার গল্পটা পুরোপুরি না শুনে আসলে টিপস দেওয়া খুবই কঠিন। তবে আমার মনে হয় যে বয়ফ্রেন্ড চলে যাচ্ছে, সে অনেক বেশি ধরে রাখার চেষ্টা করছে যাতে চলে না যায়। তো যেহেতু বয়ফ্রেন্ডটা চলে যাচ্ছে, তার প্রেমিক চলে যাচ্ছে তাকে ছেড়ে, এবং সে ধরে রাখার চেষ্টা করছে, এই ধরে রাখার চেষ্টাটা প্রেমিক উপভোগ করছে খুব। প্রেমিক যদি আজকে এই সময় থেকে, আমার মনে হয় তার উচিত তাকে ধরে রাখার চেষ্টা বন্ধ করা, কারণ যে যাবে সে তো যাবেই, তুমি বলছিলে। তো এটা আসলে যে যাবেই বলে যে চেষ্টা করবো না তা না, চেষ্টা পর্বটা শেষ হয়েছে, তার সব চেষ্টা ব্যর্থ হয়েছে বলেই সে এখন লাভ গুরুর কাছে তার সম্পর্কটা টিকে রাখার জন্য টিপস চাচ্ছে। তার জন্য আমার টিপস হচ্ছে, তার বয়ফ্রেন্ড যদি এই টিপস শুনেও আমার কিছু আসে যায় না, বা আমি যেটা বলতে চাই সেটা সোজাসুজি বলতে চাই, তার উচিত তার বয়ফ্রেন্ডকে এই বিষয়টা বিশ্বাস করানো যে জীবন আসলে অনেক সুন্দর, জীবন অনেক বড়। তুমি আমার জীবন থেকে চলে গেলে এমন কেউ আমার জীবনে আসতে পারে যে তোমার চেয়েও আমার জীবনটাকে ভালোবেসে আরো বেশি রঙিন করবে। এই বিশ্বাসটা যদি তার বয়ফ্রেন্ডের ভেতরে কোনোভাবে ইনপুট করে দেওয়া যায়, আমার মনে হয় বয়ফ্রেন্ডের যে চলে যাওয়ার একটা ইচ্ছা হয়েছে, একটু নতুন পৃথিবী দেখার ইচ্ছা হয়েছে, সেই ইচ্ছাটা পূরণ হবে না, সেই ইচ্ছাটা শেষ হয়ে যাবে, সেই সম্পর্কে ঠিকঠাক থাকতে পারে। অবশ্যই। এবং সেই সাথে আপনিও জয়েন করতে পারছেন 6969 এই নম্বরটিতে আপনি টেক্সট করবেন, এবং যখনই টেক্সট করছেন শুরুতে কিন্তু আর এ লিখতে ভুলবেন না। এবং যদি আপনি পরবর্তী সপ্তাহে আমাদের এখানে গেস্ট হয়ে আসতে চান, তাহলে একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যখনই টেক্সট করছেন সেই টেক্সটের মাঝে LG কথাটি লিখবেন, কারণ যখনই আপনি আপনার টেক্সটে LG কথাটি দেখবো, তার মানে হচ্ছে আপনি পরবর্তী সপ্তাহে আমাদের এখানে গেস্ট আসতে চান। সেই সাথে হচ্ছে আমরা আর কিছুক্ষণ পর কিছু ফোন কল নিব। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 98936666। এই নম্বরে ফোন দিবেন, এবং যখনই ফোন দিচ্ছেন শুরুতে কিন্তু 0 টাইপ করতে ভুলবেন না। কোনো কিছু ফোন কল আছে, আমরা এখন নিব একটা ফোন কল নিয়ে গল্পে যাবো। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? নাসির বলছিলাম, সাবান থেকে ভাইয়া। জি নাসির, শুনছি আমরা আপনাকে। হ্যাঁ, স্টোরিটা শুনতে খুবই ভালো লাগছে। জি ধন্যবাদ, আপনি শুনতে থাকেন শেষ পর্যন্ত। তারপর যা বলছিলাম, তো তারপর বাসায় আসার পরে ওকে আমি ব্লগটা ছাড়ার পরে ওর সাথে কথা বলি, ওর কান্নাকাটি দেখে তো আমি ভাবছিলাম যে আসলে কি করব, ছেলেটা এত ভালো। আমি ওকে আবার সাথে ফোন দেওয়ার পরে আমি ওকে বললাম যে আসলে তোমাকে আমার কিছু কথা বলার আছে, তারপর এরপর তুমি ডিসাইড করবে যে তুমি আমাকে এরপর ভালোবাসবে কি বাসবে না। তো বললো যে দেখো, যত যাই হোক তোমার পাস্ট নিয়ে আমার চিন্তা করার টাইম নেই, আমি তোমার প্রেজেন্ট দেখবো, তো তুমি বলতে পারো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কথাগুলো শোনো। তো আমি এরপর ওকে কিছু কথা বললাম, আমার পাস্টের কিছু কথা বললাম। তো বলার পরে ও ব্যাপারটা ইজিলি নিল, যে ওই আমাকে উল্টা বুঝাচ্ছে যে আসলে এরকম ওটা তোমার পাস্ট ছিল, এরকম কিছুই না, দেখো আমি তোমার প্রেজেন্ট সুন্দর করে দেবো, আমি তোমার ফিউচার সুন্দর করব, আমি তোমাকে এত ভালোবাসবো যে পাস্টের কোনো কষ্টই তোমার মধ্যে থাকবে না। তা আমার অনেক কষ্ট ছিল, ও এরকম ভাবে আমাকে বুঝাচ্ছিল, আমার মুড অফ ছিল, আমি ফোনটা রেখে দিই। তো রেখে দেওয়ার পরে ও মানে এরপর আমাকে একটু করে মানে একটু পর পর আমাকে মেসেজ দেয় যে দেখো পাস্টে যা হয়েছে ভুলে যাও, আমি তোমার সাথে এমন কিছুই করব না। ও আমাকে বারবার এরকম মেসেজ দিচ্ছিল, বারবার ওর আর কথায় কথায় তখন থেকেই মানে একটা কথা বলতাম যে লাঞ্চ করছো, করছি, তুমি? হ্যাঁ করছি, আই লাভ ইউ, এরকম একটা কথা থাকতো তার মেসেজে। তো বলতো রিপ্লাই দিবা না? দিব সময় হলে, এরকম কথা, যে আচ্ছা ঠিক আছে। তারপর এরকম ওই শনিবারের পরে যখন কয়েকটা দিন চলে যায়, 2 3 দিন চলে যায়, আমি কি করব মানে আমিও খুব টেনশনে ছিলাম। ওর মতো এত ভালো একটা ছেলে, আমি নিজে ভাবছিলাম ওর মতো ভালো একটা ছেলে যে আমি কি করব, ওকে কষ্ট দেব, ফ্যামিলিকেও কষ্ট দিতে পারবো না। আবার এতটুকু ভয় ছিল ফ্যামিলি মানবে কি মানবে না সেটা নিয়েও ভয় ছিল। আমি আমার বোনের সাথে ব্যাপারটা শেয়ার করি। তো তখন শেয়ার করার পরে আপু বলে যে দেখো, যদি ছেলে ভালো হয় তোমার লাইফ তুমি বুঝবা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি একটু কথা বলো ওর সাথে। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো আমি ওকে দিলাম ফোনটা। তো কথা বলার পরও এতটাই নার্ভাস ছিল, আপুকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো আপু কেমন আছেন। আপু জিজ্ঞেস করলো যে তুমি মুনের আসলে কি হও।
ও বললো না যে আমি মুনকে ভালোবাসি, ও বললো আমি মুনের ফ্রেন্ড হই। আচ্ছা, এতটুকু নার্ভাস হওয়া তো স্বাভাবিক, কজ ফার্স্ট টাইম ওর বড় বোনের সঙ্গে কথা বলতেছি। তো যখন আপু আমাকে কোশ্চেনটা করলো যে আচ্ছা তুমি মুনের কি হও, তখন তো অবভিয়াসলি বলাটা পসিবল ছিল না যে আসলে আমি ওকে লাভ করি বা আমি ওকে পছন্দ করি। তো তখন জাস্ট এতটুকু বলছিলাম যে যেহেতু আপুর সাথে ফার্স্ট কথা হচ্ছে, তাহলে হয়তো আস্তে আস্তে তাকে বিষয়টা বুঝাইতে পারবো। তো ওই কথার প্রেক্ষিতেই আমি তখন আপুর অ্যান্সারটা এটাই দিছিলাম যে আপু আমি ওর জাস্ট ভালো একটা ফ্রেন্ড, গুড ফ্রেন্ড। তো আপু যে আসলে আমার কথাটা যে ফ্রেন্ড হিসাবেই নিবে এটা বুঝতে পারিনি। পরবর্তীতে দেখা গেছে যখন আপু ফোনটা রাখছে, দেন ও তো আমার উপর অনেক ঝাড়ি, হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে, আপুরে বলতে পারলা না, আপু ভাবলো তুমি আমার জাস্ট ফ্রেন্ড হও, এটা কেন? কিন্তু ওই দিক থেকে যে আসলে সত্যি কথা বলতে যে ওর বড় বোন আই মিন আপুর কাছে আমরা রিয়েলি অনেক কৃতজ্ঞতা থাকবো এই জন্যই যে আমাদের দুইজনকে অনেক বেশি সাপোর্ট দিছে। তো তো ও এটা আমাকে বলার পরে আমি তো রীতিমতো ওর সাথে রাগ করি। রাগ করার পরে সেদিন রাতে আপুর সাথে ওর 9টার দিকে কথা হয়, আমি ওকে আবার 11টার দিকে ও আমাকে ফোন দেয়। আমি বললাম এই তুমি আমাকে ফোন দাও, তুমি তো আমার ফ্রেন্ড, এত ঘন ঘন কিসের ফোন দাও? বলতেছে দেখো আমি না নার্ভাস হয়ে গেছিলাম, প্লিজ তুমি রাগ করো না। তো আমি ও তখন থেকে আর কি আমাকে বাবুনি বলে ডাকতো, যে দেখো বাবুনি প্লিজ রাগ করো না, আমি নার্ভাস হয়ে গেছিলাম। তো আমি বললাম যাই হোক তুমি নার্ভাস হও, তারপর আপুকে তো আমি বলছিলাম তুমি এরকম বলছো, আমি আপুর কাছে ছোট হয়ে গেছি, তোমার সাথে কথা নেই, এটা বলে ওকে আমি আবার ব্লক মেরে দিলাম। তো নাম্বার থেকেও ব্লক, সব দিক থেকে ব্লক দিয়ে একা একা ভাবছি আচ্ছা আমি যে ওকে নাম্বার থেকে ব্লক দিলাম, ও যে আমাকে ফোন দিবে এটা আমি বুঝবো কি করে, আবার সেম চিন্তা ভাবনা। তো তারপরে তখন ও মেসেজ করলো নাম্বারে, সেটা দেখা যাচ্ছিল, মেসেজ থেকে ব্লক করে নি। তারপরে একটা নাম্বার থেকে, তখন আমি 2টা নাম্বার ইউজ করতাম, একটা নাম্বার থেকে আমি ওকে ব্লক ছাড়লাম, ও একটা নাম্বার ইউজ করতো, আমি ওকে ফোর্স করতাম যে দেখো তোমার জিপি আমার বাংলালিংক আর এয়ারটেল, তুমি একটা এয়ারটেল বা বাংলালিংক দাও। ও নিত। কি ব্যাপার তুমি নিচ্ছ না বলতে, দেখো আমার ফোনে দেখা যাচ্ছে 2টা সিম, একটাতে সিম ইউজ করি আর একটাতে মেমোরি কার্ড ইউজ করি। তো এটা নিয়ে আমি ওর সাথে খুবই যে মেমোরি কার্ড ইউজ না করলে কি হয়, আর তুমি আমাকে ভালোবাসো, আমার জন্য একটা ছোট্ট ফোন কিনতে পারো না, তুমি আমাকে কি ভালোবাসো? তো বললো আচ্ছা ঠিক আছে আমি কিনবো, এরপর থেকে আমি বিশ্বাস করো আমি এরপর থেকে ফোন কিনবো, এরকমই বলতে থাকে। বাট এর আগেও আমি কয়েকবার বলেছিলাম, কিন্তু ওর আর ফোন কিনা হয়নি, এটা নিয়েও রাগ করতাম যে ধ্যাত আমি তোমার নাম্বারে আর কল দিব না, অনেক টাকা কাটে। ও দেখা যেত আমি ফোন দিলেও কেটে ব্যাক করতো, এরকম করতো। তারপর যাই হোক গেল, আব্বুর সাথে শেয়ার করলাম। তো ও যখন কথা বললো, ওর সাথে আমি কথা বললাম রাত্রে যখন, তখন ওই যে ব্লক মারলাম এগুলো সব আব্বু শুনছে, শোনার পর বললো আচ্ছা ঠিক আছে ও নার্ভাস হয়ে গেছে, তুইও টেনশন করিস না, তুই কি করবি, তুই কি ওকে ভালোবাসিস? না আপু আমি ওকে ওরকমটা ভালোবাসি না, আপুকে বলতেছিলাম না ওরকমটা ভালোবাসি না, তবে ওকে নিয়ে ভাবছি কি করব। তো ও সবকিছু বলি। তো বুধবার আপু হচ্ছে শনিবারে আপু হচ্ছে মিরপুরে যাবে, ওর বাসা হচ্ছে মিরপুরে, আপু হচ্ছে ওর বাসার কাছেই যাবে। তো আপু বলছে আচ্ছা তুই কি ওর সাথে মিট করবি? আমি বললাম যে না, আপুকে বলিনি যে এর আগে ওর সাথে আমার মিট হয়েছে। বলছে আচ্ছা ফার্স্ট মিটটা আমি তোদের করিয়ে দিই। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো কিন্তু এর আগে কিন্তু গত 2 শনিবারে কিন্তু আমরা পরাপর মিট করছি, তার মানে এই যে শনিবারটা মিট হইতে যাচ্ছিল আপুর মাধ্যমে, এটা পরাপর 3 শনিবার হইতে যাচ্ছিল। তো আমরা একটা রেকর্ড করতে চাচ্ছিলাম, কিন্তু আসলে প্ল্যানিং তো ওইভাবে ছিল না। পরবর্তীতে যখন ও বললো যে এরকম ওদের একটা রিলেটিভের প্রোগ্রাম আছে শনিবারে, তো এই জন্য আপু ওকে নিয়ে ওরা মিরপুরে আসবে। তো তখন থেকে যখন আমি বিষয়টা জানতে পারি, ওকে বলতেছি যে তাহলে তুমি একটু কাজ করো, আপুকে একটু ম্যানেজ করো। হ্যাঁ ডেটটা ছিল হচ্ছে 11ই ডিসেম্বর, আমার এটা খুব মনে আছে, ডেটটা ছিল হচ্ছে 11ই ডিসেম্বর। এর আগে 2 শনিবার আমি দেখা করে আসছি, 11ই ডিসেম্বর ছিল শনিবার। তো আমি ওর সাথে দেখা করি বলতে আরো এক্সাইটেড ছিলাম যে পরপর 3 শনিবার আমরা রেকর্ড করবো, এটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। তো তারপর আপুর সাথে আমি বিকালবেলা বের হয়ে যাই বাসা থেকে, বের হয়ে যাবো আমরা মিরপুরে পৌঁছাই হচ্ছে 8টার দিকে। তো তখন আমি গাড়ি থেকে নামি ওর বাসার কাছে, অন্ধবিত ওর সাথে আমার অনেকবার কথা হয়েছে। ও তখন আবার ওর ওখানে যখন যাই, ও 2 ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে গেছিল যে আমি যাব। 2 ঘন্টা আমি ওকে রাস্তায় ওয়েট করাই। আমার ভেতরে একটা কাজ করতেছিল, ও যখন আমার এলাকায় আসছে আমি 10 মিনিট ওয়েট করছি, ও আমার জন্য করুক না ওয়েট। তো কি হয়েছে, আপু এর মধ্যে মানে বকা দিচ্ছিল যে তুই কেন কি ওয়েট করাচ্ছিস। তো যাই হোক আমার ভেতরে একটা ভালো লাগা কাজ করতেছিল যে ওই যে ওকে রাগাইতে পছন্দ করতাম যে থাক আমি 10 মিনিট ওয়েট করছি, ও আমার এলাকায় আসছে আমি ওর এলাকায় যাচ্ছি, ও একটু ওয়েট করুক।
তারপরে পৌঁছালাম, তারপরে আমরা রাতে কোথায় যাব, রাত তখন 8টা, ওখানে আমি ভেবে পাচ্ছিলাম না। তারপর আমরা চলে গেলাম যমুনা ফিউচার পার্কে। পরপর 3 শনিবার যমুনা ফিউচার পার্কে চলে যাই। তো তো যমুনা ফিউচার পার্কে যাবো, ওখানে আমরা রাত 10টা পর্যন্ত থাকি, ডিনার করি, কিছু সেলফি তুলি, রাত 10টা পর্যন্ত থাকি। এরপর ও আমাকে বলে যে আমি তো হুট করে বললাম আমি তো কালকে রাজবাড়ি চলে যাচ্ছি। আবার বললাম কি, কালকে রাজবাড়ি চলে যাচ্ছ? তুমি আমাকে আগে বলো নাই কেন? বললো যে আগে বলি নাই, হুট করে চলে আসছে, ওর এক্সাম, এর জন্য ও রাজবাড়িতে চলে যাবে, ওখানে গিয়ে একটু পড়াশোনার প্রিপারেশন নিবে। তো তো যেহেতু এক্সাম বলছে, আমার ভেতর খারাপ লাগেনি, পড়াশোনা তো করতেই হবে। তো তারপরে ও হচ্ছে 12 তারিখ, ডিসেম্বরের 12 তারিখ হচ্ছে ও রাজবাড়িতে চলে যায় সেদিন। এরপর ও রাজবাড়িতে যাওয়ার পর মানে আমি আরেকটু সিরিয়াস হয়ে যাই, ওর প্রতি খুবই ইমপ্রেস হয়ে যাই ওই পরপর 3 শনিবার মিট করার পরে। বাট ওকে আই লাভ ইউ আর ওরকম বলা হয়নি। বাট আমরা রিলেশন তখন ওরকম ভাবেই কথা হচ্ছিল, ফোন আলাপ হচ্ছিল, বাট কখনো ওকে আই লাভ ইউ বলিনি। আই লাভ ইউ না বলে আই লাভ ইউ না বলার মাঝখানেও কিন্তু আমাদের রিলেশনের মতোই যাচ্ছিল। দুজনে টেক কেয়ার করা, ঠিক মতো খাওয়া দাওয়া হয়েছে কিনা, কি করছে না করছে। নর্মালি একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যেভাবে রিলেশনশিপ চলে আমাদের ক্ষেত্রেও ঠিক সেম। তবে হয়তো ওইভাবে ভিডিও কলে কথা হতো না, পিক টিক চাওয়া হতো না, জাস্ট ফোনে কথা হতো, চ্যাটিং করা হতো, কিন্তু ফিলিংসটা সেমই ছিল। কিন্তু আমার দিক থেকে আমি লাভ ইউ ঠিকই বলতাম, বাট ওই দিক থেকে কোনো রিপ্লাই আনসার পাইতাম না। একটা কথার পরে যে হ্যাঁ আবার এরকম ডিনার করছো, ঘুমাইছো, আচ্ছা আই লাভ ইউ, এরকম কথা থাকতো। এটা মাঝে মাঝে বিরক্ত কাজ করতে, যে ছেলেটা এতবার আই লাভ ইউ বলে, বাট এর ভেতর কি একটু বিরক্ত কাজ করে না? আমি তো ওকে একবারও অ্যান্সার দিচ্ছি না, আচ্ছা দেখিও কতবার বলতে পারে। তো একদিন এরকম রাতে কথা হচ্ছিল ও রাজবাড়িতে। তো ও আমাকে, আমি বললাম যে তুমি আমাকে কতবার আই লাভ ইউ বলতে পারবা? তো বলতেছে যে কতবার বললে তুমি খুশি হবে? তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আই লাভ ইউ টাইপ করব, তুমি গণনা করতে পারবা না যে আমি তোমাকে কতবার আই লাভ ইউ লিখছি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এরপর ও মেসেঞ্জারে আই লাভ ইউ এরকম পাঠাচ্ছে। তো এত দ্রুত পাঠাচ্ছে যে আমিও গুনতে পারতেছিলাম না, না। দ্রুত পাঠানোর কারণ আছে, আমি তো কপি টু পেস্ট করতেছিলাম, এই কারণে আমার টাইমটা বেশি লাগেনি। তো তারপরে ও আই লাভ ইউ পাঠাচ্ছে, তা আমি মানে এত আই লাভ ইউ কি গুনাও পসিবল হচ্ছিল না। তো তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এবার অফ যাও, আমি হার মানলাম। তো বলতেছে যে ঠিক আছে তাহলে আই লাভ ইউ টু বলো। তো সেই দিন ডেটটা মনে নেই একজ্যাক্ট, বা আমিও হয়তো বা ওরকম ভাবে অতটা ফিলিংস নিয়েও আমি ওকে আই লাভ ইউ টু বলিনি। তো যাই হোক আই লাভ ইউ টু বললাম, ও তো সেই মহা খুশি, আমি ওকে আই লাভ ইউ টু বলছি। তো গেল ডিসেম্বর, হচ্ছে 30 ডিসেম্বর। হ্যাঁ, তো এখন তারপরে হলো আমার 1 তারিখে এক্সাম ছিল, তো এদিকে 31st নাইট। তো এখন 31st নাইটে নর্মালি যেহেতু রাজবাড়িতে গেছি অনেকদিন পরে, ওইখানে ফ্রেন্ড সার্কেল আছে, তো সবাই মিলে এখন হলো সবাই 31st নাইটে অনেক মজা করব। তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল ফাদ্দিন, ও আমি একই পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছে, তো ওরও এক্সাম ছিল। তো সেক্ষেত্রে এখন ফাদ্দিন আমার বলতেছে, ফাদ্দিন আরো আদার্স ফ্রেন্ড যারা ছিল সবাই মিলে বাসায় আসছে সন্ধ্যার পরে, যে আমরা এখন যাব, ওইখানে একটা অনুষ্ঠানে অ্যারেঞ্জমেন্ট করছে বড় ভাইরা, তো ওইখানে যাব, তো সেই ক্ষেত্রে চলো। আমি বলতেছি না আসলে আমি তো যাবো না, কালকে পরীক্ষা পড়তে হবে। কিন্তু আসলে এটা ছিল বাহানা, কজ ও আমাকে মানা করছে যে তুমি কিন্তু আজকে 31st নাইট, কালকে তোমার এক্সাম। 1 তারিখ এক্সাম ছিল, তুমি পরীক্ষা দেবা না, তুমি 31st নাইট সেলিব্রেট করবা, এটা প্রতি বছর করতে পারবা, কিন্তু এক্সাম যদি খারাপ হয় এটা কিন্তু তোমার 1 বছর তোমার গ্যাপ চলে যাবে। ওকে আমি যেতে দিই না, বললাম আচ্ছা ঠিক আছে আমিও যাব না, তুমিও যাবা না। তো সেই ক্ষেত্রে ওর বাসার ছাদেও যে আমি গেছি কিনা এটা দেখার জন্য তুমি পড়া রেখে, ম্যাম এর মাঝখানে আমি ওকে সন্ধ্যাবেলা ভিডিও কল দিই যে আমার ফোন ক্যামেরা অফ থাকবে, আমি হচ্ছে ক্যামেরাতে হাত দিয়ে রেখেছিলাম যে ও পড়ছে কিনা এটা দেখবো। তো দেখলাম যে না, সে বই খাতা নিয়ে মোটামুটি পড়ছে, আমাকে দেখাচ্ছে উঠে উঠে, এই যে দেখো আমি কিন্তু পড়ছি। কিন্তু আসলে সত্যি কথা বলতে তখন কিন্তু পড়ার কোনো মনই ছিল না, কজ সব ফ্রেন্ডরা মজা করতেছে, আমি বাসায় একা। আবার এদিক থেকে একটা টেনশন যে না এখন যদি যাই তাহলে সে রাগ করবে, আর তার তো কথায় কথায় ব্লক মারার অভ্যাস, এমনকি অভ্যাসটা আজও পর্যন্ত যায়নি। তো এই তো তারপরে ও রাতে ফোন দিল, তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখো। দেখা যায় কি যে 31st নাইটে সব ফ্রেন্ডরাই কিন্তু ফোন দেয়, তো ওকে আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখো। এটা বলার পরে আমার একটা ফ্রেন্ড ফোন দেয়, তো আমি ফোনটা পিক করি। তো পিক করার পর ও ভেবেছিল যে আমি ফোনটা রেখে হয়তো বা ছাদে গিয়েছিলাম। ইভেন মানুষ যে উপরে যে কি বলে আতশবাজি ওগুলো ফুটায়, ওটা দেখার জন্য পর্যন্ত আমাকে যেতে দেয়নি। তো তারপরে
ও ওর সাথে কথা বলি। তো তারপরে ও ও আমার ফোনটা অনেক ওয়েটিং পায়। ওয়েটিং পাওয়ার পরে ও আমার সাথে খুবই রাগারাগি করে যে ফোনটা কেন ওয়েটিং ছিল। তো ওকে আমি খুব বুঝাই, সেদিন না তো খুবই রাগ করে, ওকে আমি বুঝাই, আচ্ছা ফ্রেন্ড ছিল গেল। এরকম 31st নাইট গেল। ও 1 তারিখে হচ্ছে পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে আসলো, আমাকে ফোন দিল কেমন হলো পরীক্ষা। তো বললো যে হ্যাঁ ভালো হয়েছে। আমি দেখছো তুমি যাওনি, এর জন্য তোমার পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা, তারপর এখানে আসি। তারপর জানুয়ারির 18 তারিখে ওর বার্থডে থাকে। তো 17 তারিখে প্ল্যানিংটা এরকম থাকে যে আমি যেহেতু রাজবাড়িতে, ও ঢাকাতে, তোর বার্থডেটা কিভাবে সারপ্রাইজ হিসাবে দেয়া যায়। তো একটা ছোট ভাই আছে, ওর নাম মামুন। তো ওর সাথে ডিসকাস করলাম। তারপর একটা ফ্রেন্ড আছে শামিম, ওর সাথে কথা বললাম ওদের সাথে যে ওর সারপ্রাইজটা কিভাবে দেওয়া যায়। পরে এখন ওদের সাথে ডিসকাস করে পরে ওকে বললাম যে আচ্ছা সারাদিন তাহলে আমাকে টাইম দিবা কি, ফ্রেন্ডদেরকে টাইম দিবা ওটা জানি না, কিন্তু আমার সন্ধ্যার পরে টাইম দিতে হবে। তো আমি কি করলাম, আমি একটা কেক কিনলাম ওর নাম দিয়ে, সুন্দর করে একটা কেক কিনে দেন একটা আমাদের ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে সব ফ্রেন্ডরা মিলে বেলুন দিয়ে যতটুকু পারছি ওইটা পুরাটা টেবিল সাজিয়ে তো কেক টেক রেখে ভিডিও কল দিছি ওকে। আমি বলবো, ও আমাকে বলতেছে সন্ধ্যাবেলা কিন্তু আমার ভিডিও ফোনটা রিসিভ করবে। আমি বললাম কেন, তুমি কি কেক খাবা, আমাকে দেখিয়ে দেখি, আমার বার্থডে হবে না এটা। তো বললো যে না কেক খাবো না। বললাম দেখো কেক খেলে কিন্তু আমি অনেক রাগ করব, যে আমার বার্থডে আমাকে ছাড়া কেক খাবা। পেস্ট্রি কেক আমার আবার ফেভারিট ছিল। তো বললো যে না খাবো না, তুমি ফোনটা পিক করো। তো সন্ধ্যাবেলা গেলো, আমি ঘুম থেকে উঠলাম, আমার বোনও কেক টেক এনে রেডি করছে, কাটবো। তো ঠিক আগ মতো ফোন দিল। ফোন দেওয়ার পরে আমি ফোনটা পিক করলাম। তো বলতেছে মানে ফোনটা পিক করার সাথে সাথে ক্যামেরার সামনে বেলুন ফুটতেছে, তারপর হচ্ছে ওই যে কালারিং লাইট গুলো থাকে সেই লাইট গুলো জ্বলতেছে। না আমি তো খুবই অবাক। তারপর হচ্ছে কেক দেখাচ্ছে, ও কেক কাটছে, ও খাইলো, ও ফ্রেন্ডরা খাওয়াইলো। তো আমি তো খুবই অবাক। তারপরে হচ্ছে ও আমার জন্য একটা গিফট কিনছে, কিন্তু মজার বিষয় হচ্ছে গিফট আমাকে সারপ্রাইজ দেয়নি, সে গিফটের ছবিটা আগেই পাঠিয়ে দিছে। একটা ঘড়ি কিনছে, সে আগে ওই ছবিটা পাঠিয়ে দিছে। তো গেল এরকম, আমি খুবই সারপ্রাইজ হয়েছি ওই দিন। তারপরে ওইটা ফেসবুকে আপলোড দেয়, অনেকে অনেক ধরনের কমেন্ট করে, কমেন্ট গুলো পড়ি যে এত দূর থেকে এরকম ভালোবাসা, সবাই খুবই ইমপ্রেস। তো আমিও ইমপ্রেস। তো তারপর থেকে আমাদের রিলেশনটা ছিল ওরকম যায়। তারপর আমি ওকে বলতে থাকি যে তুমি কবে ঢাকা আসবা, মিট করব। আমি ওকে বলি, ও বলে যে হ্যাঁ কবে ঢাকা আসবো। তারপর ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে হচ্ছে ফেব্রুয়ারি মাসের ঠিক 7 তারিখে আমি ওর সাথে মানে কারণবশতই আমি ওর সাথে ঝগড়া লাগাই। আমি জানি কারণটা, ও জানে না। তো আমি ঝগড়া লাগাই, কারণটা আমি একটু পরে বলতেছি। ঝগড়া লাগানোর পরে আমি হচ্ছে ওর সাথে ব্রেকআপ করে দিই, একবার টোটালি ফাইনালি ব্রেকআপ, যে তোমার সাথে আমি আর কখনোই রিলেশন রাখবো না। তো ও কারণ জানে না, তো ওরও রাগ হয়েছে মেবি। তো যেহেতু আমি আসলে আমার কোনো দোষ নেই, শুধু শুধু ব্রেকআপের কথা বলো, তো ছেলে হিসাবে তো আমার মনের মধ্যে একটু জিদ যে কোনো দোষ করলাম না, অন্যায় করলাম না, ব্রেকআপ, আচ্ছা ঠিক আছে যাও ব্রেকআপ। তো টানা 1 সপ্তাহ কারোর সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, কোনো কন্ট্যাক্ট করিনি। তখন ছিল হচ্ছে আমার বোনের ছেলে সুন্নতে খাতনা ছিল। তো আমরা বিশাল বড় করে অ্যারেঞ্জমেন্ট করি, প্রোগ্রাম করি। তো ও হচ্ছে তখন মানে আমাদের রিলেশনটা যেহেতু তখন মানে ওরকম চলতেছিল, আমি একটু কারোর সাথে কথা বললো খুবই জেলাস ফিল করে, ফোন টোন দিয়ে সেই কান্নাকাটি করে। তো ভাবতেছিলাম যে আমি ওখানে অ্যাটেন্ড করব, সবাই খুবই মজা করবো, ফোন দিবে না, ওর ফোনটা ধরতে পারবো না, ও রাগ করবে, যে এখন ওর সাথে আমি টোটালি ব্রেকআপ করে দিই, ও আমাকে যেন ডিস্টার্ব না করে। তো বললো যে এক সপ্তাহ ও ব্রেকআপের মতোই নিল, যে ও এতবার ব্রেকআপ করে তাহলে এটা মানে ফাইনাল ব্রেকআপ হয়ে গেল, ও এটা ভাবছে। তা আমি তো প্ল্যানিং করে ব্রেকআপ করছি। ঠিক 16 তারিখ প্রোগ্রাম ছিল, 17 তারিখ 18 তারিখ আমি ওকে ফোন দিই। আবার ও যখন এই ব্রেকআপের মাঝে ও তো মজা করতেছে, বাট আমি তো আর ওটা জানি না যে ওর ফ্যামিলি প্রোগ্রাম। তো আমি ওর ফ্রেন্ডদের সাথে প্ল্যানিং করে আমরা ট্যুরে গেলাম। তো ট্যুরে গিয়ে দেন তারপরে ব্রেকআপ, ওর সাথে আমি প্যাচ আপ করলাম। ওকে আমি আবার ফোন দিয়ে আমি ওকে মানে ফান করে বলতেছি যে আই লাভ ইউ। তো বলতেছে যে এটা কাকে বললাম? আমি বললাম কেন, আমার বয়ফ্রেন্ডকে বলছি। তো বলছে তোমার বয়ফ্রেন্ডকে? আমি বললাম যে রনি। ওকে বলি না, তোমার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে রনি। এরকম দুষ্টামি করতেছি। তো ওর বোনের প্রোগ্রাম ছিল, ওর বোনের বার্থডে ছিল হচ্ছে 25শে ফেব্রুয়ারি। তো আমাকে বলতেছে যে দেখো তুমি তো আমাকে ইনভাইট করো নাই। ওকে আমি ব্রেকআপের কারণটা তখন বলে দিই। তো বলছে দেখো তুমি তো আমাকে ইনভাইট করো নাই, এর জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করছো, আমি তোমাকে ইনভাইট করলাম। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার হাজবেন্ডের কাছ থেকে পারমিশন নিতে হবে, নিয়ে আসছি। এটা বলে আমি মেসেঞ্জার থেকে বের হয়ে নাম্বারে কল দিই যে দেখো রনি নামে একটা ছেলে আমাকে ইনভাইট করছে, তুমি কি আমাকে যাওয়ার পারমিশন দিবা? ও চুপ। কিছুক্ষণ পর বলছে যে তোমাকে কোথায়, এটা কোথায়? না এটা রাজবাড়িতে। তো এটা বলার পরে বলতেছে তোমার কি ইচ্ছা? আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার কি ইচ্ছা আসলে। বলছে তোমার হাজবেন্ডকে কি ইনভাইট করছে? আমি বলি না, আমাকে একা ইনভাইট করছে। আচ্ছা আমি একটু জিজ্ঞেস করে আসি হাজবেন্ডকে নিতে পারবো কিনা। ফোনটা রেখে আবার ওকে মেসেঞ্জারে নক করলাম যে আচ্ছা আমার হাজবেন্ডকে কি নেওয়া যাবে? তো বলতেছে যে
হ্যাঁ নেওয়া যাবে, নিয়ে আসো, সমস্যা নেই। ফোনটা রেখে আবার ওকে আমি নাম্বারে কল দিলাম, এই যে আমার হাজবেন্ডকে নেওয়া যাবে আমার সাথে তো এরকম। আসলে সবকিছু এরকম মজার মধ্যেই চলতেছিল। তো তারপরে আসলো আমাদের লাইফে সবচেয়ে বড় একটা জার্নি। এই জার্নিটা মার্চ মাসে আসে হচ্ছে 20 না মার্চ। না না আমি ওর সাথে বলবো দেখা আমি হয়েছে। বলবো কজ আসলে সবকিছু যখন ভালোভাবে চলতেছিল তারপর আসলে আমাদের মাথায় পুরো একটা টেনশন। আসলে ওর বাসা থেকে ওকে বিয়ের জন্য অনেক প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল। তো বাসা থেকে যখন বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল, আসলে বিষয়টা তখন ভালোভাবে জানা হলো ওর বড় বোন। আর তখন আপু আমাদেরকে অনেক সাপোর্ট করে। তো একটা সময় দেখা গেল যে আসলে ছেলে হিসাবে আমি ডিপ্লোমাটা কমপ্লিট করলাম, বিএসসি তে অ্যাডমিশন নিলাম। তো আমি তো সম্পূর্ণ বেকার। তো বেকার অবস্থায় তো এখন আর কিছু করা পসিবল না। তো সেই ক্ষেত্রে এখন ও বাসা থেকে বলতেছে, ওর বাসা থেকে বিয়ের প্রপোজাল আসতেছে অনেক ভালো ভালো ছেলে। তো সেই ক্ষেত্রে ও বাসায় ওইভাবে ম্যানেজ করতেছে যে না আমি করব না। এখন ওর বাসা থেকে আবার বলতেছে যে তুমি কি কাউকে পছন্দ করো, যদি কাউকে পছন্দ করে থাকো তাহলে আমাদেরকে বলো। তো পরবর্তীতে এমন একটা সিচুয়েশন আসলো, ও বাধ্য হয়ে ওর বাসায় সবাইকে আমার কথা বলতে বাধ্য হলো। যখনই ওর বাসায় তো আমি আমার বাসায় জানাই। তো জানানোর পরে আমার ফ্যামিলি বলে যে আচ্ছা ঠিক আছে, ছেলের সাথে কথা বলি। ওর সাথে আমি কথা বলতে দেই। আমার বাবা বলতেছে তুমি কি ডিসিশন নিচ্ছ যে তুমি ওকে বিয়ে করবা? আমি বললাম হ্যাঁ। গেল আব্বু ঠিক 2 দিন পর ওর বাসায় যায়। ওর বাসায় যাওয়ার পর ওর সাথে কথা বলে, ওর কথা শুনে আব্বু খুবই ইমপ্রেস। ঠিক তার 15 দিন পর হচ্ছে আমাদের বিয়ে ঠিক হয়ে যায়। ওর আম্মুর সাথে কথা বলে। আর এই বিয়েটা এই মাসেরই 15 সেপ্টেম্বর কমপ্লিট হয়। হাতের মেহেদি এখনো শুকিয়েনি, এখনো কালার একটু লিসেনারদেরকে দেখাবো আপনাদের হাতে নিচে। জি আমারটা এখনো আছে। না আমারটা দেখা দেখলে যে এখানে দেখাতে হবে, বিকজ ও তো বাটা মেহেদি দিয়েছে, আমি কিন্তু টিউব দিয়েছি না, যেটা উঠে গেছে। আমারটা এখনো আছে। না কিন্তু টিউব মেহেদির মতো ভালোবাসাটা যেন খুব তাড়াতাড়ি উঠে না যায়, এটা না, যেন না, সারা অবশ্যই। জীবন থাকে। না আমার মেহেদিটা কিন্তু খুবই গাঢ় রং হয়েছিল, সবাই বলেছিল যে হাজবেন্ড খুবই লাভ করে, এজন্যই। তাড়াতাড়ি উঠেও তাড়াতাড়ি গিয়েছে, হাজবেন্ডেরটা উঠেনি। তো যাই হোক, আপনাদের দুজনের চমৎকার একটা মিষ্টি প্রেমের গল্প শুনলাম। দুজনেরই অনেক বেশি ইনভলভমেন্ট, অনেক বেশি চেষ্টা ছিল। কারণ দুজন প্রেমিক প্রেমিকা যখন দুই জায়গা থেকে দুজনের হাতটা সারা জীবন ধরে রাখতে চায়, আমার মনে হয় সৃষ্টিকর্তাও তখন তাদের সম্পর্কের উপর সহায় থাকেন। এবং তো আপনাদের দু পরিবারের সম্মতিতে আপনাদের বিয়ে হয়েছে। হ্যাঁ, দু পরিবারের সম্মতি নিয়েই 30 সেকেন্ড দুজনের কাছে শুনবো। তো আপনারা এখন কেমন আছেন? জি, তো এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ওর বাসার ও সবার ছোট। তো সেই ক্ষেত্রে ছোট জামাই হিসাবে যে কতটুকু আদর। আর এখন আমরা যে প্রোগ্রামে আসছি ওর বাসা থেকে আসছি, কজ আমি শনিবারে আমার বাসায় আবার ব্যাক করব। তো আমাদের বিয়ে হয়েছে আপনার এই সেপ্টেম্বরের 15 তারিখে। তো আল্লাহর কাছে জাস্ট একটা জিনিস কি, যে সবাই বলে যে আল্লাহর কাছে চাইলে নাকি আল্লাহ তাকে দেয়। তো এই কথাটাই আসলে আমরা আমাদের দিক থেকে প্রুফ পাইছি 100%। কারণ মন থেকে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া যায় তো তিনি অবশ্যই দেয়। চমৎকার, আমরা এরকমই বিশ্বাস করি। আপনার কি মনে হয়, আপনি ঠিক মানুষকে বিয়ে করেছেন? বিয়ে হ্যাঁ, করে আমার আপনি মনে হয় আমি একদম- সুখী এবং ভালোবেসে সুখী আছেন? হ্যাঁ আমি ভালোবেসে একদম সুখী আছি। তবে এতটুকু কথা বলবো যে ওর মতো মানুষ হয় না। আমার লাইফে কিছু ঘটনা আছে যেটা আজ পর্যন্ত আমার ফ্যামিলি পার্সন জানেন, আমি এটা ওর সাথে শেয়ার করেছি। তো এটা ও কোনো কারণই মনে করেনি বা কোনো ঘটনাই মনে করেনি, ও আমাকে সাপোর্ট দিয়ে গেছে, যার কারণে আমি ওকে আরো বেশি ভালোবাসছি আর এবং অনেক ভালো আছি। চমৎকার রনি, আপনাকে অভিনন্দন। আপনি এমন একজন প্রেমিক, এমন একজন মানুষ যে প্রেমিকার আসলে অতীত জীবন আপনার কাছে কোনো কিছু ম্যাটার করে না। বর্তমানে আপনারা কেমন আছেন, ভালো আছেন, কতটুকু একজন আরেকজনকে ভালোবাসছেন, আসলে এটাই আপনাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা। আমাদের লিসেনাররা আসলে এমন প্রেমিক প্রেমিকা, এমন স্বামী স্ত্রী দেখতে চায় যারা আসলে ভালোবেসে ভালো আছে। তো আপনাদের সঙ্গে গল্প করে আপনাদের পুরো ভালোবাসার জার্নিটা শুনে আমাদের খুবই ভালো লেগেছে এবং অনেক এসএমএস এসেছে আপনাদের উইশ করে, যারা আপনাদের জন্য দোয়া করছে আপনারা ভালো থাকেন, সারা জীবন একসঙ্গে থাকেন, এমন প্রত্যাশা নিয়ে আমরাও বিদায় নিচ্ছি। তবে সাদবান যাওয়ার আগে আমি যে কথা বলেছি যে দেশ, আমাদের দেশটা আসলে ছোট, কিন্তু আমরা ভাগ্যবঞ্চিত মানুষদের, দুর্গত মানুষদের অতিথিদের মতো বরণ করতে পারি। তো সেই চেষ্টা আমরা গত 1 মাস ধরে বাংলাদেশের সব মানুষ করছি। সেই চেষ্টা অব্যাহত রাখবেন, কারণ ভাগ্যবঞ্চিত মানুষের দিকে ভালোবাসার যে হাত বাড়িয়ে দিবেন, সৃষ্টিকর্তা আপনার জন্য, তার জন্য অনেক বড় প্রতিদান আপনাকে ফিরিয়ে দেবেন। এই প্রত্যাশা রেখে আমরা শেষ করছি। কারণ বাংলাদেশ আসলে আমরা ভূগোলের মানচিত্রে বা গ্লোবটাতে বাংলাদেশের অবস্থান অনেক ছোট জায়গা নিয়ে, অনেক কম জায়গা নিয়ে, কিন্তু আমাদের হৃদয় আসলে পৃথিবীর সব দেশের মানুষের চেয়ে বড়। সেই প্রমাণটা আমরা বারবার দিয়েছি। আশা করি আপনাদের এই সাহায্যের হাত, দুর্গত মানুষের দিকে, ভাগ্যবঞ্চিত মানুষের দিকে বাড়ানো সাহায্যের হাত, সেই প্রমাণটা দিতে আবারও আমাদেরকে সমর্থ করবেন।
অবশ্যই। তো সেই প্রদেশে আজকের মতো বিদায় নিতে হচ্ছে, একদমই শেষ মুহূর্তে অবস্থান করছি। সো যে যেখানে থাকবেন অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় শুনতে থাকবেন আপনাদের পছন্দের রেডিও স্টেশন রেডিও আমার 88.4 FM, এবং এতক্ষণ যাবত কিন্তু চলছিল কালার স্কুলের প্রেজেন্টস আমার ভালোবাসা।